ছেঁড়া শাড়ি পরে বিয়েতে এসেছো কেন? কথাটি শুনে অপমানে মুখ থমথমে হয়ে যায় অস্যার। সে কাঁচুমাচু ভঙ্গিতে তাকিয়ে রয়েছে আহনাফের দিকে। অস্যাকে নীরব দেখে অহনাফ একই প্রশ্ন করল, কি হলো? ছেঁড়া শাড়ি পরে এসেছো কেন? অস্যা নিশ্চুপ। আহনাফ এবার বিরক্ত হয়ে বলল, কথা বলতে পারবো না তুমি? বিয়েবাড়িতে তুমি কোন সেন্সে এমন ছেঁড়া শাড়ি পরে এসেছো? অস্যার কাঁচুমাচু ভঙ্গিতে বলো, ছেঁড়া শাড়ি পরে আসিনি, আসার সময় রিকশার সাথে লেগে ছিঁড়ে গেছে। অস্যার ভয় শুধু এখানে স্থির নয়, বরঞ্চ সে বাড়িতে গিয়ে ভাবিকে কি জবাব দেবে সেটা ভাবছে। অনেক অনুনয় বিনয় করি সে ভাবি থেকে শাড়িটা ধার নিয়েছিল। অসাবধানতায় শাড়িটা ছিঁড়ে গেল। বাড়িতে গেলে যে কয়েক ঘা পিঠে পড়বে এতে কোনো সন্দেহ নেই। আহনাফ বলল, তো শাড়িটা পাল্টে আসা হয়নি? বাই দ্য ওয়ে, তুমি কে? আহিলের বান্ধবী। আহিলের বান্ধবী? আমার ভাই আহিলের। জি। ও আচ্ছা, আমি আহিলকে ডেকে দিচ্ছি, তুমি ওর থেকে একটা শাড়ি নিয়ে এটা পাল্টে নাও। অর্ষা কিছু বলল না, শুধু চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে আহিলও সেখানে এসে হয়, ওকে দেখে বোঝা যাচ্ছে ভীষণ ব্যস্ত ও। ব্যস্ততার সাথে বলল, কিরে কি হয়েছে? কি হবে? ভাইয়া আমাকে পাঠালো, তোর নাকি কি লাগবে? শাড়িটা ছিঁড়ে গেছে। ও মা, ছিঁড়ল কিভাবে? অর্ষার ইচ্ছে করছিল আরেকবার ছিঁড়ে দেখাতে। সে কোনো রকম রাগ কন্ট্রোল করে বলল, তোদের বড়লোকের বিয়ে বাড়িতে আসার মতো যোগ্যতা আমার নেই, এজন্যই আমি আসতে চাইনি। ভাবি থেকে অনেক অনুরোধ করে একটা শাড়ি নিয়েছিলাম, ছিঁড়েও ফেললাম। বাড়িতে গিয়ে কপালে দুঃখ তো আছেই, আবার তোর ভাই ও তার বন্ধুদের সামনে অপমানিত হলাম। ভাইয়া তোকে কথা শুনিয়েছে? না, তেমন কিছু নয়। আহিল শোন, আমি বরং বাড়িতে চলে যাই। অসম্ভব, আমার বোনের বিয়ে আর তুই থাকবি না? তা কি করে হয়? তুই আমার সাথে চল, আমি তোকে মায়ের একটা শাড়ি দিচ্ছি। আহিল অর্ষার কোনো কথা না শুনে ওকে টেনে বাড়ির ভিতর নিয়ে যায়। অর্ষা আর আহিলের বন্ধুত্বের বয়স খুব বেশি নয়, ইন্টার প্রথম বর্ষ থেকে দুজনের পরিচয় এবং বন্ধুত্ব। এই তো কিছুদিন বাদে দুজনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ওদের বন্ধুত্ব এতটাই প্রগাঢ় যে কেউ কেউ তো ভেবে বসে দুজনের মাঝে হয়তো ভালোবাসাও রয়েছে। তবে এসব কিছু আহিল কিংবা অর্ষা কেউই ধার ধারে না, কারণ তারা জানে তাদের মাঝে সত্যিকার বন্ধুত্ব ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। আহিলের মা আমেনা বেগম অর্ষাকে লাল রঙের জামদানি একটি শাড়ি দিয়েছে। অর্ষা শাড়িটা পরে বাইরে আসতেই ওর বাকি বন্ধু বান্ধবীদের দেখতে পায়। অর্ষার গাল ফুলিয়ে চাপা স্বভাবে বলে, তোরা এত দেরি করলি কেন আসতে? জানিস একা একা আমার কত খারাপ লাগছিল? জুই ঠেস মেরে বলল, কেন? আহিল তো ছিল, তাহলে বা কি? ওর বোনের বিয়ে, ওর একটা দায়িত্ব আছে না? আচ্ছা, যাই হোক, তোকে কিন্তু সুন্দর লাগছে, শাড়িটা খুব সুন্দর। আহিলের মা দিল। আশিক অবাক হয়ে জিজ্ঞেস করে, শাড়ি কেন দিল? আমার শাড়িটা ছিঁড়ে গেছে। দয়া করে এখন এটা জিজ্ঞেস করিস না যে কিভাবে ছিঁড়েছে। বিস্তারিত বলার মতো মুড নেই এখন। ওদের কথার মাঝে আহিলও সেখানে এসে উপস্থিত হয়। তাড়া দিয়ে বলে, আয়, আগে খেয়ে নিবি তোরা। খাওয়ার সময় একবার আহানাফের সাথে চোখাচোখি হয়ে যায় অর্ষার। আহানাফকে দেখলেই ওর কিছু মুহূর্তের আগের কথা মনে পড়ে যায়। তখন লজ্জা ইচ্ছে করে মাটির সাথে মিশে যেতে। এই অস্থিরতায় ঠিকমতো খেতেও পারছে না। বিষয়টা খেয়াল করে আহানাফ সেখান থেকে সরে যায়। খেতে খেতে রেশমি বলে, আহিল, তোর ভাইয়াটা দেখতে যা জোস, উফ, চোখগুলো মারাত্মক। আহিল কিছু বলল না, খেতে খেতে হাসলো শুধু। লামিয়া বলল, আরে, ওর ভাইয়াকে ছবির চেয়ে বাস্তবে আরো বেশি সুন্দর লাগে। আমি তো এখন সিদা থেকে ফিদা হয়ে গেছি। জুই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই ছবি কোথায় পেলি?
লামিয়া বলল, কেন? আহিল ফোন দেখিয়েছিল না আমাদের? তাছাড়া ফোনেও তো প্রায় দেখি, তোর লিস্টেও আছে। লামিয়া এবার দুঃখী দুঃখী কণ্ঠে বলল, না রে, রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অনেক আগে, কিন্তু অ্যাকসেপ্ট করেনি। আহিল এবার হেসে বলে, করবেও না, ভাইয়ার ফ্রেন্ড লিস্ট আনলক কাউকে রাখে না। বারে, আমি আননোন হলাম কিভাবে? আমি তো তোর বান্ধবী। তাছাড়াও বিদেশিদের তো ঠিকই রাখে লিস্টে, আমি কমেন্ট দেখেছি। আহিল এবার হেসে বলল, তুই আমার বান্ধবী, কিন্তু ভাইয়া তো না। আর বিদেশিরা ভাইয়ার ক্লাসমেট, তো ওরা পরিচিত তাই লিস্টে আছে। ঢং। জুই হেসে বলে, আহারে বেচারি, কত শত যুবককে ঝুলিয়ে রেখে এখন নিজেকেই ঝুলিয়ে থাকতে হচ্ছে। তাতে তো কি হয়েছে, তুই চুপ থাক। জুই বলল, এই দেখ, দেখ ওদিকে তাকা, ইস কি সুন্দর করে হাসে। আল্লাহ, হাসলো চোখ দুটো কেমন ছোট ছোট হয়ে যায়। মরে যাব এবার আমি। রেশমি হুংকার দিয়ে বলে, খবরদার নজর দিবি না, বলে দিলাম। খাওয়া পুরো সময়টা অর্ষার দিদা আর আশিক চুপ ছিল। এবার আশিক বিরক্ত হয়ে বলল, কি শুরু করেছিস তোরা? মেয়ে হয়ে ছেলেদের প্রতি এত ছুকছুকানি কেন, হ্যাঁ? অর্ষা ধুম করে আশিকের পিঠে একটা কিল বসিয়ে বলে, এগুলো আবার কি শব্দ ব্যবহার করছিস? দেখছিস না এগুলো কি শুরু করেছে? লামিয়া ক্ষেপে বলে, তোর কি? তোর মনে চাইলে তুই কর, তোকে কেউ পাত্তা দেয় না বলে তো খুব জ্বলে, তাই না? ফালতু কথা বলবি না একদম। অর্ষা ওদের থামিয়ে নিচু স্বরে বলে, কি শুরু করছিস? বিয়ে বাড়ি এটা? থাম প্লিজ। সবাই থেমে যায় এবার। অর্ষার খাওয়া শেষ, তাই সে বেসিনে যায় হাত ধুতে। যাবার সময় আবারও সে ভুলবশত একটি দুর্ঘটনা ঘটিয়ে বসে। এঁঠো হাত দিয়ে লাগে আহানাফের ধবধবে সাদা পাঞ্জাবিটিতে। সঙ্গে সঙ্গে হলুদ দাগ যেন চোখ মেলে সাদা পাঞ্জাবির উপর বসে পড়েছে। এমন বিশ্রী ঘটনার জন্য এবার সত্যি সত্যি অর্ষার ইচ্ছে করছে মাটির ভেতর লুকিয়ে যেতে। আহনাফ রাগে ক্ষোভে কথা বললেই ভুলে গেছে। চারপাশে তাকিয়ে নিজের রাগটাকে সে কন্ট্রোল এনে ফেলেছে। চাপা স্বভাবের রাগের সঙ্গে বলে, পাগল তুমি, দেখে চলতে পারো না? অর্ষা থতমত খেয়ে বলে, সরি। অর্ষার পুরো কথা শোনার আগেই আহনাফ সেখান থেকে চলে যায়। একরাশ দীর্ঘশ্বাস আর নিজের প্রতি বিরক্ত নিয়ে সে কিছুক্ষণ আহনাফের যাওয়ার পথের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকে। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতেই রাত অনেক গভীর হয়ে গেছে। অর্ষার বাকি বন্ধুদের বাড়ি একদিকে, আর উল্টো পথে হচ্ছে অর্ষার বাড়ি। কথা ছিল বিয়ের শেষে আহিল ওকে বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু আহিলের অবস্থা তো এখন নাজেহাল। আহানাফ এবং আহিলের একমাত্র বোন হচ্ছে আরফিন, সবার বড় আহনাফ, তারপর আরফিন এবং সবার ছোট আহিল। আফরিনের ১ বছরের ছোট আহিল। পিঠাপিঠি হওয়াতে দুজনের ঝগড়াঝাটি যেমন সবচেয়ে বেশি হতো, তেমনি দুজনের মাঝে সখ্যতা ও ভালোবাসাও বেশি ছিল। তাই আদরে বোনকে বিদায় দিতে কাঁদতে কাঁদতেই সে শেষ। হাত পা ছড়িয়ে এখনো কেঁদেই চলছে। ওকে জড়িয়ে ধরে ওর বাবা মাও কাঁদছে। এমন তো অবস্থায় অর্ষাকে বাড়িতে পৌঁছে দেওয়া তো অসম্ভব ব্যাপার স্যাপার। অসহায়ভাবে অর্ষাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আশিক বলল, চল আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না রে, তুই কেন শুধু শুধু উল্টো পথে যাবি? রাত অনেক হয়েছে, আসার সময় গাড়িও পাবি না, বলল অর্ষা। তাহলে তুই একা যাবি কিভাবে? আহিল তো যেতে পারবে না। পাশ থেকে ওদের কথোপকথন আহনাফ শুনেছিল, তাই ওদের কথার মাঝে ফোড়ন কেটে বলল, সমস্যা নেই, আমি পৌঁছে দিচ্ছি। তোমরা কি একা যেতে পারবে? জুই বলল, জি ভাইয়া, আমাদের বাসার কাছে, আর আমরা সবাই এক এলাকায় থাকি। আপনি একটু অর্ষাকে পৌঁছে দিন। ঠিক আছে, চিন্তা করো না। তোমরা সাবধানে যাও। আহনাফের সঙ্গে যেতে হবে ভেবেই ভয়ে গার্ড হয়ে রয়েছে অর্ষা। আল্লাহ, মামুল আবার কোনো ভুল না করে বসে। সে আর চোখে একটু
তাকিয়ে দেখে আহনাফ সাদা পাঞ্জাবি পাল্টে কালো পাঞ্জাবি পরছে। অবশ্যই এখন আরো বেশি সুন্দর লাগছিল। সে তার বাকি বান্ধবীদের মতো করছে বলে মনে মনে নিজেকে একচোট ধিক্কার জানালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে সবাই চলে যাওয়ার পর অর্ষা বলল, আমি শাড়িটা পাল্টে আসি। কেন, এই শাড়িতে কি সমস্যা? গুরুগম্ভীর কণ্ঠে জানতে চাইল আহনাফ। এটা তো আমার নয়, আপনার মায়ের। ফেরত দিতে হবে না, তুমি রেখে দাও। আর হ্যাঁ, তোমার শাড়িটা নিয়ে নাও। আমার নয়, ভাবির শাড়ি। যাই হোক, অর্ষার শাড়ি নিয়ে এসে দেখে আহিল তখনও কাঁদছে। ওর থেকে বিদায় নেওয়া কিছু নেই আপাতত, তাই ও আহনাফের সাথে গিয়ে গাড়িতে বসে। পুরো রাস্তা শুধু বাড়ির ঠিকানা জানতে চাওয়া ছাড়া আর কোনো কথা বলেনি আহনাফ। অর্ষা নিজেও নিশ্চুপ ছিল। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে। অর্ষা তড়িঘড়ি করে নেমে যায়। একই তো, ভাবির শাড়ি ছিঁড়েছে, তার মধ্যে এত রাত করে বাড়ি ফিরেছে। ভয়ে তার অবস্থা খারাপ। আতঙ্কের চোটে ভদ্রতার খাতিরে আহনাফকে বাড়িতে আসতে বলা তো দূরের কথা, বাই পর্যন্ত বলেনি। অর্ষা এমন ব্যবহারে আহনাফ একটু অবাক হলেও পরক্ষণে আবার নিজেকে সামলে নিল। গাড়ি নিয়ে যাত্রা শুরু করে নিজের বাড়ির দিকে। বাড়ির দরজায় নক করতেই দরজা খুলে দেয় বড় ভাই রুহুল আমিন। অর্ষাকে দেখে রাগে ফেটে পড়ে মারতে উদ্যত হয়ে তখন ভাবি এসে আটকায়। ভাই মারতে না পারলেও ইচ্ছে মতো বকাবকি আর গালাগালি করে নিজের ঘরে চলে যায়। অর্ষার গায়ে নতুন শাড়ি দেখে ভাবি অবাক হয়ে জিজ্ঞেস করে, এই শাড়ি কার? আমার শাড়ি কোথায়? অর্ষা ভয়ে ভয়ে বলে, তোমার শাড়িটা ছিঁড়ে গেছে ভাবি। ব্যাস, এবার ভাবিও আসল রূপ বের হয়ে যায়। ঘরের ভাইয়ের ছোট ছেলে তিয়াস ঘুমাচ্ছে বলে অর্ষার চুলের মুঠি ধরে উঠানে নিয়ে আসে ভাবি। ইচ্ছে মতো গালে পিঠে থাপ্পড় দিতে দিতে বলে, তুই আমার এত শখের শাড়িটা ছিঁড়ে ফেললি? তোকে তো আমি এখন খুনই করে ফেলবো। বাড়িতে রেখে খাওয়ার পরে কি আমার জিনিস নষ্ট করার জন্য? ভাবি মায়ের সাথে সাথে মুখ চলছে বিশ্রী সব ভাষার গালাগাল দিয়ে নিজের রাগ উপশম করার চেষ্টা করেছেন। সেই মুহূর্তে বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ায় আহনাফ। তার হাতে অর্ষার পার্স। ভুলবশত গাড়িতে ফেলে এসেছিল বলে গাড়ি ঘুরিয়ে ফেরত দিতে এসেছে। আর এসে এমন ঘটনা দেখে সে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। এভাবেই এত বড় মেয়েকে কেউ মারে? এ দৃশ্য দেখার পর আহনাফ নিজের রগচটা স্বভাব, রাগ কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারছে না। কথায় আছে, সবকিছুর লিমিট থাকা ভালো। অতিরিক্ত কোনো কিছু করার মানে হলো কোনো না কোনো অঘটন ঘটানো। তবে এর মাঝেও কিছু জিনিস, কিছু ব্যাপার থাকে যা নিজের নিয়ন্ত্রণে চাইলেও রাখা যায় না। আহনাফের রাগও হচ্ছে সেরকম একটা বিষয়। সে স্বভাবই স্বল্পভাষী, প্রয়োজন ছাড়া কারো সাথে তেমন কোনো কথা বলে না, এমনকি নিজের বাবা মা কিংবা ভাই বোনের সাথেও নয়। কিছু মানুষ হয়তো বাইরের মানুষের সামনে ইন্ট্রোভার্ট থাকে, কিন্তু পরিবারের সামনে ঠিকই এক্সট্রোভার্ট। তবে আহনাফের ব্যাপারটা পুরো বিষয়টা আলাদা। যাকে বলে সম্পূর্ণ মানের সম্পূর্ণই আলাদা। সে বাইরের মানুষের সামনে যেমন, পরিবারের সামনেও তেমন। অর্থাৎ তার বাড়তি কোনো রূপ নেই, একটাই রূপ। পড়াশোনা মেধাবী হওয়ায় ছোটবেলা থেকে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় অনেকে তার বন্ধু হতে চেয়েছে, কিন্তু ওই যে তার গুরুগম্ভীর আর ইন্ট্রোভার্ট স্বভাব, এজন্য তার তেমন কোনো বন্ধু নেই। যারা আছে তারা আহনাফের অতিরিক্ত রাগ সহ্য করেই আছে। অর্ষাকে এভাবে মারধর করতে দেখে তার রাগ চরম থেকে চরমে পৌঁছে গেছে। রেগে গেলে তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, আর জ্ঞানশূন্য হয়ে কি কি যে করতে পারে সেটাও সকলের ধারণার বাইরে। সে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যাওয়ার পূর্বেই বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে ওদের দিকে এগিয়ে যায়। আহনাফ থেমে যায় সেখানে। মেয়েটি ভাবিকে অর্ষার থেকে সরানোর চেষ্টা করছে আর বলছে, কি হয়েছে আপু?
এভাবে মারছো কেন ওকে? ছাড়ো প্লিজ। ভাবি ধমক দিয়ে বলে, তুই এখানে এসেছিস কেন? ঘরে যা তুই। ওর কত বড় কলিজা, আমার শাড়ি ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে সে ভাবির হাত থেকে অর্ষাকে ছাড়াতে সক্ষম হয়। কিছুটা রাগী সুরে বলে, সামান্য একটা শাড়ির জন্য তুমি ওকে এভাবে মারছো? তোর এত দরদ কেন ওর জন্য? তুই আমার বোন নাকি ওর? আমার জীবনটা কয়লা করে দিচ্ছে এই মেয়ে। শেষ কথাটা জ্বলন্ত দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল ভাবি। উস্কো খুস্কো চুল নিয়ে মাথা নত করে ফুঁপিয়ে কাঁদছে অর্ষা। ঘর থেকে তিয়াসের কান্নার আওয়াজ আশায় ভাবি আরো কিছু কথা অর্ষাকে শুনিয়ে দিয়ে ভিতরে যায়। এই সবটা মূল ফটকে আড়াল থেকে আহনাফ দেখছিল। একদিকটা অন্ধকার থাকায় বাড়ি কেউ তাকে দেখেনি। আহনাফের কৌতূহলের সাথে একটু ভালো লাগলো। এভাবে মারধর আর গালাগালি করছে, তবু এই মেয়েটি ব্যতীত আর কেউ এলো না বাহিরে। কেমন পরিবার এটা? ওর ভাবনার আদি অন্ত শেষ হওয়ার পূর্বেই অর্ষা আর মেয়েটিকে ভিতরে চলে গেল। আহনাফের আর পাঁচটি ফেরত দেওয়া হলো না। বাড়ির মানুষজন ওকে দেখে যদি আরো বেশি সিনক্রিয়েট করে, তাই সে পাঁচটি নিয়ে আবার গিয়ে গাড়িতে বসলো। অর্ষার বিছানার ওপর বসে আছে। গ্লাসে করে পানি নিয়ে আসে কেয়া। অর্ষা চুপচাপ পানিটুকু পান করে। কেয়া আর কুসুম আপন দুবোন। কেয়া কুসুমের বাবা মা যেমন বেঁচে নেই, তেমনি রুহুল আর অর্ষার বাবা মাও বেঁচে নেই। কুসুমের সাথে রুহুলের বিয়ের প্রেমই ছিল। বাবা গত হয়েছিল অর্ষা 6 বছর বয়সে। মা দুনিয়ার মায়া ত্যাগ করেছে বছর দুয়েক আগে। অসচ্ছল পরিবারে এখন একই সাথে বসবাস করছে রুহুল, আমিন, কুসুম, ওদের একমাত্র ছেলে তিয়াস, অর্ষা আর কেয়া। কুসুমের বিপরীতে চরিত্রটি কেয়া। সে সব সময় চেষ্টা করে অর্ষাকে নিজের বোনের অত্যাচার থেকে আলগে রাখতে। গ্লাসটা টেবিলের ওপর রেখে কেয়া জিজ্ঞেস করে, ভাত খাবি? বর্ষা দুদিকে মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলে, খেয়ে এসেছি। তাহলে যা, শাড়িটা পাল্টে নে, তারপরে সে শুয়ে পড়। অর্ষার শাড়ি পাল্টে 3 পিস পরে নেয়। কেয়া শুয়ে পড়েছে। রাত পোহালেই সকাল 7টা, তাদের শোরুমে যেতে হবে। বর্তমানে সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি একটা শোরুমে সেলসম্যানের চাকরি করে। এতে মোটামুটিভাবে তার পড়াশোনার খরচ চালিয়ে যা পয়সা বাঁচে সেগুলো বড় বোন কুসুমকে দিয়ে দেয়। লাইট নিভিয়ে অর্ষার দিকে কেয়ার পাশে শুয়ে পড়ে। মা মারা যাওয়ার পরে এই বাড়িতে অর্ষার শুধু দুজন আপন মানুষ রয়েছে, কেয়া আর তিয়াস। ভাই তো আপন হয়েও পর। মা মারা যাওয়ার পর থেকে ভাইয়েরা বদলে গেছে। ভাবি কথা মতো চলে, ভুল ঠিক বিচার করে না। ভাবির মুখে যা শুনে তাই বিশ্বাস করে। পরিশেষে হয়তো মার খেতে হয়, নয়তো যা তা কথা শুনতে হয়। মাঝে মাঝে তো অর্ষা ইচ্ছে করে মরে যেতে, কিন্তু তার অত সাহস নেই। রক্ত দেখলে যার অজ্ঞান হওয়ার যাওয়ার উপক্রম, তার পক্ষে সুইসাইড করা এত সহজ নয়। সে প্রলম্বিত একটি দীর্ঘশ্বাস নিয়ে কেয়ার ওপর থেকে এক হাত রেখে বলে, ঘুমিয়েছিস? হুম। কি বলবি? তোমার নাম কেয়া না হয়ে কুসুম রাখা উচিত ছিল। কুসুম তো নরম হয়, কিন্তু ভাবি অনেক শক্ত প্রকৃতির মানুষ। কেয়া হেসে বলে, চোখ বন্ধ করেই বল, ঠিক বলছি। আপু তোমায় না বলেছিল আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে? তুমি শোরুমের কথা বলেছিলে, লোক কবে নেবে তারা? আগে তোর পরীক্ষা শেষ হোক। পরীক্ষা তো চলেই এলো, তারপর দেখা যাবে। দেখা যাবে না, আমার চাকরি লাগবে। বাড়িতে যদি আমি কিছু টাকা দিতে পারি তাহলে হয়তো ভাবি একটু হলেও আদর করবে। কেয়া ভীষণ অসহায় বোধ হয় অর্ষার জন্য। একটু আদর ভালোবাসার কাঙাল মেয়েটা প্রতিনিয়ত কত অত্যাচারই না সহ্য করে। তার মুখে বেদনার ছাপ ছড়িয়ে পড়েছে। অন্ধকার থাকায় অর্ষার দৃষ্টিতে সেটা পড়ল না। সে অর্ষার মাথা হাত বুলাতে বুলাতে বলল, আর কথা না বলে ঘুমা।
সকালে কলেজ আসছে না? হুম। কি? চুলে হাত বুলিও না। ভাবি চুল টেনে মেরেছে তো, খুব ব্যথা লাগছে। কেয়ার চোখে এবার পানি চলে আসছে। তোর বড় বোনটা এত নিষ্ঠুর কেন? রুহুল আমিন তিয়াসকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। তখন কুসুম ঘরে আসে। চোখে মুখে তখনও রাগের প্রতিচ্ছবি ভেসেছিল। রুহুলের কোল থেকে তিয়াসকে নিয়ে হাঁটতে হাঁটতে কান্না থামানোর চেষ্টা করছে। প্রথমে কান্না না কমলেও আস্তে আস্তে তিয়াস কান্না কমে আসছে। রুহুল পাশে ফিরে শুয়েছিল। তিয়াসকে নিয়ে কুসুমও শুয়ে পড়ে। কিছুক্ষণ মৌন থেকে রুহুল আমিন বলল, তখন যে আমি মারতে গেলাম বাধা দিলে কেন? আর দিলেই তখন তুমি অর্ষাকে মারলে কেন? কুসুম রাগে গমগমে কণ্ঠে বলে উঠল, রাত করে বাড়ি ফিরেছি, এজন্য তুমি মারতে গিয়েছিলে। ওর তো আমায় বলে গিয়েছে, এজন্য তোমায় থামিয়েছি। কিন্তু ও কি করছে জানো? আমার সবচেয়ে পছন্দের শাড়িটা ছিঁড়ে ফেলেছে। তাহলে মারবো না কি করব? কোলে বসিয়ে আদর করব? রুহুল আমিন এই কথা পিঠে আর কিছু বলতে পারল না। কুসুম নিজেই বলল, আপদটাকে কি তুমি বিদায় করবে না? এভাবে বসিয়ে বসিয়ে আর কতদিন খাওয়াবে? অভাবের সংসার, আবার পড়াশোনাও করাচ্ছ। কুসুম, আমি জানি অভাবের সংসার তোমার মানিয়ে নিতে কষ্ট হয়, কিন্তু কি করব বলো? রক্তের বোন তো, একবারে তো ফেলে দিতে পারি না। এখানে তো খুব আরামে থাকে, তাও তো না। প্রতিদিনটাই উঠতে বসতে কথা শুনে মার খায়। এমন দিন যায় যেও মার খায় না। তুমি ভালো করেই জানো আমি মাকে কত ভালোবাসতাম। অর্ষাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল, অনেক পড়াশোনা করাবে ভেবেছিল। আমার তো আর এত সামর্থ্য নেই। অন্তত উচ্চ মাধ্যমিকটা দিক, তারপর না হয় বিয়েটা কথা ভাবা যাবে। অভাবের সংসার, আবার শখ, স্বপ্ন কিসের? পরে বলে কি কাজকর্ম কিছুই করা যায় না? আমার বোন করছে না? রুহুল আর কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। কুসুম একা একাই কিছুক্ষণ রাগারাগি করে নিজের ঘুমানোর চেষ্টা করলো। দিন দিন সংসার নিয়ে যে অতিষ্ঠ হয়ে উঠছে, কেন জানে না। অর্ষাকে দেখলেই তার রাগ বেড়ে যায়। আপদ একটা। হালকা মিষ্টি রোদ্দুর সফেদ পর্দা ভেদ করে আহনাপের বিছানায় এসে পড়েছে। মৃদুমন্দ বাতাসে সহিত হালকা হালকা নড়ছে পর্দাটি। গতকাল রাতে যে জানালার লক করতে ভুলে গেছে, সে আসলেই ভিন্নধর্মী মানুষ। তার সুখ, আনন্দ, দুঃখগুলো সে সবার মতো করে প্রকাশ করতে পারে না। একমাত্র আদরের বোনকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে, এতে বাকি সবার মতো তার কষ্ট হচ্ছে। তবে সে সেটা প্রকাশ করতে পারছে না। যার করুণ সে ঠিকঠাক কাজও করতে ভুলতে বসেছে। ফোন ভাইব্রেট হওয়ার কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটে আহনাফের। কাঁচা ঘুম বলছি কারণ বাকি সবার মতো সেও গভীর ঘুমে ঘুমিয়েছে। সবার রাত জেগে আহনাফের জন্য কান্নাকাটি করল, আহনাফ তো সেটি করেনি। সে অনেক রাত অবধি বারান্দায় রকিং চেয়ারে বসেছিল। ঘুম ঘুম ভাবটা অনুভব হয় ফজরের সময়, তবে আলসামি করেনি। নামাজ পড়ে তারপর বিছানায় গা এলিয়ে দিয়েছে। সে চোখ না খুলেই হাঁটতে হাঁটতে বালিশের সাইড থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো। হ্যালো ভাইয়া, ঘুমাচ্ছ তুমি? ফোনের অপর প্রান্ত থেকে মিষ্টি কণ্ঠে শুধালো আরফিন। আহনাফের ঠোঁটের কোণে তখন এক চিলতে হাসি রেখা প্রস্ফুটিত হয়। সে বিছানায় গড়াগড়ি করে উঠে বসে বলে, এতক্ষণ ঘুমাচ্ছিলাম, তোর কণ্ঠ শুনে ঘুম ভেঙে গেছে। আফরিন হেসে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ ভাইয়া। বাড়ির সবাই কেন? বাসায় তো। বাবাকে ফোন দিলাম, ধরল না। মাকে দিলাম, মাও ধরল না। তাই এখন তোমাকে ফোন করলাম। তোর বিহরে সারা রাত সকলে কান্নাকাটি করে ভোর রাতে ঘুমিয়েছে, তাই হয়তো জাগতে পায়। আফরিনের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। তারও তো পরিবারের জন্য ভীষণ কষ্ট হয়। সে জিজ্ঞেস করলো, তুমি কাঁদোনি ভাইয়া?
তোর কি মনে হয়? কি আর মনে হবে, তুমি যে কঠোর মনে হয় না। আহনাফ হেসে ফেলে প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে, তোর শ্বশুর বাড়ির সবাই কেমন আছে? নাসিম কোথায়? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, উনি ঘুমাচ্ছে। তুই কি করছিস? আমি বসে আছি। শাশুড়িমা এতগুলো নাস্তা নিয়ে বলে গেছে সব শেষ করতে। আমি আর কি এত খাই বলো? খেতে হবে। ওখানে একদম লজ্জা করলে চলবে না। এখন থেকে ওটা তোর বাড়ি। ওরাই তোর সবচেয়ে আপন। সবাইকে নিজের মানুষ ভাববি। আর তুই কারো সঙ্গে খারাপ ব্যবহার করবি না, আচ্ছা ভাইয়া? আমি এমন কিছু কখনোই করব না যাতে আমার কারণে তোমাদের কখনো অসম্মান হয়। আরফিনের সাথে আরো কিছু কথাবার্তা বলছিল, তখন আহানাফ খেয়াল করলো দরজার সাদা পর্দার ওপাশ দিয়ে ছায়ার জাতীয় কিছু। এত সকালে কে উঠে ঘুম থেকে? আহনাফ আরফিনকে বলল, তুই খেয়ে নে পাখি, আমি তোকে পরে ফোন করব। আচ্ছা ভাইয়া। আব্বু আম্মু উঠলে আমার ফোন দিতে বলো। ঠিক আছে, বলে ফোনের লাইন কেটে দেয় আহনাফ। তারপর গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়। বাড়ি পুরো নীরব, নিস্তব্ধ। কাজের লোক হলে তো আগে আহনাফের রুমে চা আসতো। রান্নাঘর থেকে তো কোনো আওয়াজ আসে না। তাহলে এই সময় কে এলো? গতকাল রাতে কি বাড়ির মেয়ে দরজা লক করেনি? ডান পাশের করিডোরের শেষ প্রান্তের রুমটা আহিলের। সুতরাং যেই এসেছে সে আহিলের রুমে প্রবেশ করেছে। আহনাফও আলিশের রুমে যায়। পর্দা সরিয়ে দেখে সম্পূর্ণ সাদা পোশাকে আবৃত একটা মেয়ে খাটের পাশে আহিলের মুখের সামনে দাঁড়িয়ে আছে। আর আহিল ঘুমাচ্ছে মরার মতো। আহনাফ ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, কে? হকচকিয়ে পিছনে তাকায় অহর্ষা। আহনাফকে দেখে ঘাবড়ে যায়। শুনতেও হাস্যকর লাগলো সত্যি যে ভয়ে তার হাত পা কাঁপছে। বেশি কাঁপছে পা, মনে হচ্ছে এখনই নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে বসে পড়বে। অর্ষার স্বভাবই তো নরম, ভীতু প্রকৃতির মেয়ে, যথেষ্ট ধৈর্যশীল বটে, কিন্তু সরলতা যেন মাত্রাতিরিক্ত বেশি। অর্ষাকে দেখে মুখের বর্ণ পরিবর্তন হয় অহনাপের। গতকাল রাতে ওমন মারের দৃশ্য চোখের সামনে ভেসে উঠেই কণ্ঠে শীতল হয়। সেই শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? অর্ষা আমতা আমতা করে বলে, ইয়ে মানে আহিলকে ডাকতে এসেছিলাম। তোমার কি সত্যি কোনো আক্কেল জ্ঞান নেই? এত সকালে একটা ছেলের রুমে এভাবে ঢুকে গেলে? অর্ষা ভ্যাকাচাকা খেয়ে কিংকর্তব্য বিমুখ হয়ে থাকে। সে তো প্রায় আসে এই বাড়িতে। সত্যি বলতে আহনাফ আহিলের মা অসম্ভব ভালো মানুষ। তার আদর এবং আশকারায় অর্ষার অবাধ চলাফেরা হয়েছে এ বাড়ির আনাচে কানাচে। কখনো তো এটা মনে হয়নি যে আহিলের রুমে ঢুকতে হলে তার সেন্স প্রয়োজন। সে কি আসলেই এতটাই ননসেন্স? আহনাফ কিছুটা বিরক্ত হয়ে বলে, কিছু বললেই এমন চুপ করে থাকো কেন? আসলে এখন তো আর এত সকাল নেই। 9:30 বাজে। আমি এসেছিলাম আহিলকে কলেজে নিয়ে যেতে। হাত ঘড়িতে সময় দেখে বলল অর্ষা। আহনাফ কিছুটা নরম হওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তো স্বভাবসুলভ ভাবে রকচাটা স্বভাবের। তাই তার সাধারণ কথাগুলোতেও রাগী রাগী শোনায়। সে অর্ষাকে আপাদমস্তক দেখে জিজ্ঞেস করলো, তোমার পরনে কি কলেজের ইউনিফর্ম? হ্যাঁ। সম্পূর্ণ সাদা। এক মুহূর্তের জন্য ভূত ভেবেছিলাম। অর্ষা আহত দৃষ্টিতে আহনাফের দিকে তাকায়। বাংলাদেশের বেশিরভাগ কলেজেই সম্ভবত কলেজের স্টুডেন্ট ইউনিফর্ম সাদা দেখা হয়। এখন এজন্য যদি দেখতে ভূতের মতো লাগে থাকে, সেক্ষেত্রে সে কি করতে পারে? অর্ষাকে বিমর্ষ দেখে গোপনে দীর্ঘ শ্বাস ত্যাগ করে আহনাফ। মেয়েটার কি পার্সের কথা ভুলে গেছে? এতক্ষণ তো একবারও জিজ্ঞেস করলো না। সে এই প্রসঙ্গে কিছু বলতে যাবে, তখন অর্ষাই বলল, আহিলকে ডাকি। আহনাফ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? কলেজে যাবে না? না, গতকাল অনেক রাত করে ঘুমিয়েছে। তুমি চলে যাও। অর্ষা এবার দুঃখে কষ্টে কাঁদতে ইচ্ছে করছে। প্রতিদিন তাকে কলেজে যাওয়া এবং আসা 20 টাকা করে দেওয়া হয়।
তার বাড়ি থেকে কলেজে বেশি দূরে নয়, যেতে 10 টাকা রিক্সা ভাড়া আর আসতে 10 টাকা। কিন্তু সে তো সেই টাকা খরচ করে ফেলেছে, প্রতিদিন করে। কারণ আহিলের কথা মতো প্রতিদিন 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আগে সে আহিলের বাসায় আসে। আহিল বাইক নিয়ে বাইরে অপেক্ষা করে। অর্ষা আসলে একসঙ্গেই কলেজে যায়। এই বাড়ি থেকে কলেজও বেশ দূরে। এদিকে 10টায় ক্লাস, সময় কম, হেঁটে যথাসময়ে পৌঁছানো সম্ভব নয়। এদিকে প্রথম ক্লাস মিস গেল, স্যাররা বাড়িতে ফোন করলে ভাইয়া মেরেই ফেলবে। অর্ষা এখন মুমূর্ষু অবস্থা। অর্ষাকে চিন্তিত চিত্রে ফ্লোরের দিকে তাকিয়ে থাকতে দেখে আহনাব জিজ্ঞেস করলো, কি হয়েছে? সে বিষাদিত কণ্ঠে বলল, কিছু না, আমি তবে যাই। আচ্ছা। অর্ষা যাওয়ার সময় পা বাড়াতে আহনাব পিছু ডেকে বলে, শোনো। জি, একটু আমার ঘরে আসো তো। অর্ষা ভয় পেয়ে জিজ্ঞেস করে, কেন? ভয় পাওয়ার মতো অহনাব কিছু বলছে কিনা বুঝতে পারল না। তবুও শান্ত কণ্ঠে বলল, তোমার পার্সটা নিয়ে যাও। অর্ষা তো পার্সের কথা বেমালুম ভুলেই বসেছিল। অকেজো জিনিসের কথা মনে রেখে লাভ কি? অকেজো বলার কারণ হলো পার্সটা শুধু শো অফ ছিল। এতে টাকা পয়সা কিছুই ছিল না। ও সরি, ছিল 20 টাকা ছিল। সেই টাকা দিয়েই তো রিক্সা ভাড়া দিয়ে বিয়েতে এসেছিল। বাকি রইল ফোন। ফোন তো আর কোনো কালই ছিল না। খুব বেশি জরুরি হলে সে ভাবি কিংবা কেয়ার ফোন দিয়ে মিসড কল দেয়। আহনাফের ফলো করতে করতে তার ঘরের সামনে গিয়ে দাঁড়ান অর্ষা। এবার আর অহনাফ ওকে ঘরে ঢুকতে বললেন না। টেবিলের ওপর থেকে পার্স এনে হাতে দিল। কয়েকবার গতকাল ঘটনার কথা জিজ্ঞেস করতে গিয়ে থমকে গেল। অযথা মেয়েটিকে অস্বস্তিকর ফেলে কাজ নেই। অর্ষা পার্স নিয়ে বলল, আসছি আমি, যাও। অর্ষা হাত ঘড়িতে সময় দেখে 9টা 45 বাজে। মাত্র 15 মিনিট হেঁটে কলেজে যাওয়া অসম্ভব। সে বাড়ি থেকে বের হয়ে দ্বিধাদ্বন্দ্বিত মন নিয়ে রাস্তার মাঝে পায়চারি করতে শুরু করে দেয়। দাঁত দিয়ে নখ খুঁটতে খুঁটতে ভাবে কলেজে যাবে নাকি বাড়িতে ফিরে আসবে। মার তো আজ কপালে এমনিতেই আছে, অমনিতেও আছে। বারান্দায় দাঁড়িয়ে অর্ষার গতিবিধি লক্ষ্য করছে আহনাফ। মেয়েটা কি শুধুই বোকা নাকি একটু পাগল স্বভাবের? সমস্যাটা কি? অহনাব এবার নিজেই বের হলো বাড়ি থেকে। অর্ষা তখনও মনস্থির করতে পারেনি যে কি করবে। ততক্ষণে আরো 5 মিনিট অতিবাহিত হয়ে গেল। রাস্তার এমন চক্রীর মতো ঘুরছে কেন? আচমকা সে ভরাট গুরুগম্ভীর কণ্ঠস্বর থেকে কথাগুলো ভেসে আসা পিলে চমকে যায় অর্ষা। মানুষকে কেন যে অসম্ভব রকম ভয় পায় নিজেও বুঝতে পারে না। অর্ষা হাসার চেষ্টা করে বলে, না মানে এমনি, আমি যাচ্ছি। অর্ষা উল্টো পথে হাঁটা ধরে। কলেজ তো এদিকে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি, আজ কলেজে যাব না, আমার কাছে টাকা নেই। শেষ কথাটা মুখ ফসকে বলে ফেলল অর্ষা। অহনাপ এবার অবাক না হয়ে পারল না। কলেজে যাওয়ার মতো টাকা নেই? অর্ষার সম্পর্ক না চাইতেও তার অনেক কৌতূহল জমা হতে শুরু করে। সে এ মুহূর্তে এমন অদ্ভুত কোনো মেয়ে দেখেনি। আপাতত বিষয়টাকে সাইডে রেখে বলে, ক্লাস মিস দিতে হবে না, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দাঁড়া 2 মিনিট, আমি গাড়ি নিয়ে আসছি। অহনাবকে এই মুহূর্তে অর্ষার দেবদূত বলে মনে হলো। যাক বাবা, আজ তবে ভাই ভাবির মারের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। একটুর জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। সে চোখ বন্ধ করে মনে মনে বলে, আল্লাহ তুমি আসলেই অনেক দয়ালু, অনেক ভালো, অনেক। অবশেষে শুকরিয়া জানাই তোমার দরবারে, তুমি আমায় বাঁচিয়েছ। বাড়িতে ফিরেই আমি 2 রাকাত নফল নামাজ পড়ব প্রমিস। অহনাব গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে। জানালা দিয়ে দেখছে অর্ষার কাণ্ড। সেও মনে মনে ভাবে, এই মেয়ে সত্যি পাগল। গলা খাকারি দিয়ে বলে, যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? অর্ষা লাফিয়ে ঝাঁপিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ। তারপর সে গাড়িতে উঠে বসে। অর্ষার হাত ঘড়ি দেখছে আর ছটফট করছে। আহনাব নির্বাক। এদিকে সময় যেন সময়ের তুলনায় দ্রুত বেগে চলছে। অস্বস্তি হয়ে বলে, আপনি কি জোরে গাড়ি
চালাতে পারেন না? রাগে চল আর শক্ত হয়ে ওঠে আহনাফের। সে বিরক্ত ভাজন দৃষ্টি অর্ষার দিকে তাকিয়ে বলে, সিট বেল্ট বেঁধে নাও। অর্ষাও কথা মতো সিট বেল্ট বাঁধতে শুরু করে। তার পূর্বে স্পিড বাড়িয়ে অহনাফ ঝড়ের গতিতে ড্রাইভ করতে শুরু করে। অর্ষা কোনো রকম মৃদু চিৎকার করে বলে, হায় হায়, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হবে তো, মরে যাব। প্লিজ আস্তে চালান। অহনাফ তবুও গাড়ির স্পিড কমায় না। কিছুক্ষণ আগে তাকে বিদ্রূপ করার আগে মনে ছিল না কথাটা? অর্ষা ভয়ে সংকুচিত অস্থিরতার সাথে টাল সামলাতে পারছে না, তাই দুহাতে শক্ত করে অহনাফের পেশিবহুল বাহুতে এক হাত দিয়ে খামচে ধরে আর অন্য হাত দিয়ে আহনাফের টি-শার্ট খামচে ধরে। অর্ষার এমন কাণ্ডে অনেকক্ষণ চুপ থেকে থাকলেও পর মুহূর্তে হঠাৎ করেই জোরে ব্রেক কষে আহনাফ। সঙ্গে সঙ্গে অর্ষা হুমড়ি খেয়ে পড়ে গাড়ির স্টিয়ারিংয়ের ওপর। তবে তার আগে স্টিয়ারিং এর ওপর হাত মেলে ধরে অর্ষার কভার করে আহনাফ, যাতে অর্ষা ব্যথা না পায়। কয়েক মিনিট কি থেকে কি করে হয়ে গেল অর্ষা কিছুই বুঝতে পারল না। সে তো ভেবেছিল আজই বোধ হয় জীবনের শেষ দিন। মাথা ফেটে হয়তো রক্ত পড়া শুরু করেছে। তবে সে অবাক হয় যখন মাথা তুলে তাকিয়ে দেখে তার কিছু হয়নি, বরং আহনাফ ওকে ব্যথা পাওয়া থেকে কাভার করেছে। অর্ষা কৃতজ্ঞতা দৃষ্টিতে অহনাফের দিকে তাকিয়ে দেখে সে রক্তচক্ষু দিয়ে অর্ষার দিকে তাকিয়ে রয়েছে। এখানেই তার কি দোষ? গাড়ি জোরে চালায় সে, জোরে ব্রেক কষল সে, আবার রাগও দেখাচ্ছে সে। এটা কি মগের মুলুক নাকি? মনে মনে এসব বললেও অর্ষার মুখটা ছিল ফাটা বেলুনের মতো। সে তখন খেয়াল করে কলেজের সামনে এসে আহনাফ ব্রেক কষেছে। তবে এভাবে তাকিয়ে কেন আছে? উফ, অস্বস্তিতে পাও জমে হয়ে আছে। গাড়ি থেকে যে নামবে তাও পারছে না। আহনাফ রাগে কিন্তু চাপা স্বভাবে বলল, দেখো তো কি করলেন। অর্ষা অহনাফের দৃষ্টি অনুসরণ করে অহনাফের হাতের দিকে তাকায়। অর্ষার নখের আঁচড়ে হাত কেটে রক্ত বের হচ্ছে। ও আল্লাহ, প্রতিটা বার এই মানুষটার সামনে এলে একটা না একটা অঘটন কেন ঘটবে? অর্ষার চোখের মতো মুখ করে তাকিয়ে রয়েছে। পালাতে হবে এখান থেকে।